বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আজকে আপনারা কোনো কিছু দেখতে পারবেন না, শুধুমাত্র শুনতে পারবেন, ঠিক আছে? সো আমাকে একটু জানাবেন যে আমাকে দেখতে পারবে, মানে শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো। আমাদের ক্লাস শেষ। আজকের এই লাইভটাতে আমরা হচ্ছে কস্টিং এবং হচ্ছে কিছু বিজনেস আইডিয়াস নিয়ে কথা বলবো। আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা জানান। আমাকে কিন্তু আজকে দেখতে পারবেন না, শুধু শুনতে হবে, ঠিক আছে? জি আপু, ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার আপু। আচ্ছা, যেহেতু ক্লিয়ার আছে সেহেতু আমি শুরু করে দেই, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, কস্টিংটা একটু বলি যে সাধারণত কস্টিংটা কিভাবে বের করা হয়। কস্টিংটা বের করা হয় আপনার মূল উপকরণ, আপনি যা যা ব্যবহার করছেন সেগুলোর দাম আগে বের করা হয়। হ্যাঁ, কতটুকু পরিমাণ ব্যবহার করছেন সেগুলোর দাম আগে বের করা হয়। তারপর তার সাথে কিছু আনুষঙ্গিক খরচ মানে খরচ যুক্ত হয়। কিরকম? যেমন ধরেন আপনি হচ্ছে একটা বক্সে আপনার মিষ্টিটা ডেলিভারি দিবেন। একটা বক্সে মিষ্টিটা ডেলিভারি দিলে তাহলে কি হচ্ছে, বক্সের একটা কস্টিং ধরতে হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, আমরা মিষ্টিটা বানাচ্ছি গ্যাসটা অন করে, গ্যাসের উপরে আমরা মিষ্টি বানাচ্ছি, গ্যাসের একটা কস্টিং ধরতে হবে। মিষ্টি বানানোর টাইমে আমরা পানি ব্যবহার করছি, এই পানিটা আমাদের র কস্টিং এর সাথে আসে, বাট আনুষঙ্গিক খরচে বলতেছি। তারপরে হচ্ছে আমরা একটা ব্যাগের মধ্যে এই জিনিসটা দিব, মিষ্টিটাকে আমরা একটা কস্টিং দিয়ে পেঁচাবো, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে আনুষঙ্গিক খরচে আসবে, ঠিক আছে? তো প্রথমে আসি, আমরা কি করব যখন কোনো জিনিসের কস্টিং বের করব, প্রথমে যেটা করব আমরা হচ্ছে একটা খাতা কলম নিব কিংবা ফোনের নোটপ্যাডটা নিব, নিয়ে তাতে আমি লিখে ফেলবো যে আমি কতটুকু মানে কি কি ব্যবহার করতেছি। যেমন ধরেন আমি রসমালাই বানাচ্ছি, তো রসমালাই বানাতে গিয়ে আমার কি কি ব্যবহার করতে হচ্ছে, আমার ব্যবহার করতে হচ্ছে দুধ, আমার ব্যবহার করতে হচ্ছে চিনি, আমার ব্যবহার করতে হচ্ছে গুঁড়া দুধ, আমার ব্যবহার করতে হচ্ছে খাবার সোডা, ঠিক আছে? এরপর কি, আমার দুধ থেকে ছানা তৈরির জন্য ব্যবহার করতে হচ্ছে ভিনেগার। তারপর আমার কি, চিনি শিরায় জাল করার জন্য ব্যবহার করতে হচ্ছে পানি। তারপর আমি কি করব, এই জিনিসগুলা আমি একটা নোটপ্যাডে কিংবা খাতায় লিখে ফেলবো যে আমার রসমালাই বানাতে দুধ লাগতেছে, চিনি লাগতেছে, গুঁড়া দুধ লাগতেছে, খাবার সোডা লাগতেছে, ভিনেগার লাগতেছে, পানি লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমি কি করব, দেখব যে আমার 1 কেজি রসমালাই বানাতে কতটুকু পরিমাণে দুধ লাগে। তো নর্মালি 1 কেজি রসমালাই বানাতে 3 লিটার পর্যন্ত দুধ লাগে, ঠিক আছে? তো 3 লিটার দুধ যদি লাগে, ধরেন আমার 1 লিটার দুধের দাম হচ্ছে 70 টাকা, ঠিক আছে? তাহলে 3 লিটার দুধের দাম কত আসতেছে, 70-কে 3 দিয়ে গুণ করেন, চলে আসতেছে 210 টাকা। তাহলে আমার দুধের দাম বেরোলো কি, 210 টাকা। এরপরে রসমালাই বানানোর টাইমে আমরা কি করতেছি, চিনি ব্যবহার করতেছি। তো চিনি যখন আমরা ব্যবহার করি, আমরা কি করি, চিনি আগে শিরায় জাল করি। তো শিরায় জাল করার জন্য 1.5 কাপ ছানার মিষ্টি যখন আমরা চিনি শিরায় জাল করি, তখন হচ্ছে আমাদের টোটাল চিনি লাগে 325 গ্রাম। তো 325 গ্রাম চিনি হলো। তারপর আমরা কি করি, রসমালাইয়ের মিষ্টি যখন মালাইতে জাল করি, মালাইতে জাল করার টাইমে আমরা কি করি, এটাকে চিনি দেই, এটার মধ্যে ক্যারামেল দেই। তো তাহলে আমরা 1 লিটার দুধে চিনি দেই হচ্ছে কতটুকু, 1 লিটার দুধে আমরা চিনি দেই 55 গ্রাম। তাহলে আমাদের 1.5 লিটার দুধে চিনি যাবে কতটুকু, 82 গ্রাম, ঠিক আছে? তাহলে আমাদের আগের ছিল কতটুকু,
325 গ্রাম, তার সাথে হলো 82। আচ্ছা, এরপর আমরা কি করি, ক্যারামেল করি। ক্যারামেল করি কতটুকু চিনির, আমাদের 1 কেজি মিষ্টির, সরি 1 কেজি মালাইয়ের জন্য আমাদের ক্যারামেল লাগে 30 গ্রাম চিনির। তাহলে আমাদের 1.5 কেজি মালাইয়ের জন্য ক্যারামেল লাগবে 45 গ্রাম চিনি। তাহলে এখানে আমার চিনির পরিমাণটা হচ্ছে 452 গ্রাম। তাহলে আমি কি করব, পাশে লিখব যে চিনি টোটাল আমার লাগতেছে 452 গ্রাম। তারপরে আমি কি করব, আমার গুঁড়া দুধ লাগতেছে। গুঁড়া দুধ লাগতেছে কতটুকু, আমার ফুল রেসিপিতে লাগতেছে 1 টেবিল চামচ অথবা 6 গ্রাম। আর যখন আমি 1.5 লিটার দুধ নিব, 1.5 লিটার দুধের ক্ষেত্রে অর্থাৎ 1 লিটার দুধে লাগে 6 গ্রাম, 1.5 লিটার দুধে লাগবে 9 গ্রাম। তাহলে আমি গুঁড়া দুধের বিষয়টা লিখে ফেললাম, গুঁড়া দুধ হচ্ছে 9 গ্রাম। তারপরে হচ্ছে কি, আমার ভিনেগার লাগতেছে। ভিনেগার আমার 1.5 লিটার দুধের ছানা কাটার জন্য কতটুকু লাগতেছে, 45 ml। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার একদম একটা র কস্টিং যেটা সেটা, আর এর বাইরে পানি, এটার কস্টিংটা আমরা পরে ধরছি। তাহলে আমার এই জিনিসগুলোর খরচ আগে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে যেটা করব, আমার 3 কেজি লাগতেছে দুধ। তাহলে 1 কেজি দুধের দাম 70 টাকা হলে 3 কেজি দুধের দাম 210 টাকা। এরপরে আপনি কি বের করবেন, 1 কেজি চিনি। 1 কেজি চিনি ধরেন আপনি 120 টাকা দিয়ে কিনতেছেন। তাহলে এখানে একটু ঐকিক নিয়ম প্রয়োগ করতে হবে। এখন ম্যাথটা তো আমার বেশ মানে শেখানোর সাবজেক্ট না, ম্যাথটা আপনারা নিজেরা যারা যারা চর্চা করেছেন, আর যারা করেননি তারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। ঠিক আছে, সেখানে গিয়ে লিখবেন যে 1 কেজি চিনির দাম, যারা ম্যাথে ভালো তারা তো ফোনের ক্যালকুলেটর ঘেটেই বের করে ফেলতে পারবেন, বা যাদের হচ্ছে কনফিউশন আছে ম্যাথ নিয়ে তারা সুন্দর করে চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে হচ্ছে লিখবেন যে 1 কেজি চিনির দাম 120 টাকা হলে 452 গ্রাম চিনির দাম কত। ও দেখবেন আপনাকে সুন্দর মতো হিসেব করে লিখে দিবে। ঠিক আছে, তো তাহলে আমাদের 1 কেজি চিনি আমরা যদি কি করি 120 টাকা দিয়ে কিনি, আমাদের 452 গ্রাম চিনির দাম আসতেছে 54 টাকা, 54 পয়েন্ট সামথিং। এরপরে আমাদের গুঁড়া দুধ। 100 গ্রাম গুঁড়া দুধ, ডিপ্লোমা গুঁড়া দুধের দাম 95 টাকা। তাহলে আমরা কি করব, নিয়ে নিব হচ্ছে 9 গ্রামের দাম। 9 গ্রাম গুঁড়া দুধের দাম আমার আসতেছে 8.55 টাকা। এরপরে ভিনেগারের দাম, ভিনেগার হচ্ছে আমার 570 ml ভিনেগারের দাম আমার হচ্ছে হয় কত টাকা, 70 টাকা বা 75 টাকা। তাহলে আমার 45 ml ভিনেগারের দাম কত আসতেছে, 5.5 টাকার মতো আসবে। এরপরে দেখেন, এটা হচ্ছে আমার একদম র কস্টিং, 210 টাকা দুধের, চিনির হচ্ছে 54 টাকা, গুঁড়া দুধের হচ্ছে 8 টাকা। এরপরে হচ্ছে কি, ভিনেগারের হচ্ছে 5 টাকা। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে বললাম পানির একটা কস্টিং কিন্তু ধরতে হবে। কেন, কারণ আপনি রসমালাই বানানোর টাইমে কিন্তু পানি ব্যবহার করছেন, তো পানির কস্টিং আপনি 1 টাকাই ধরেন, 1 টাকা ধরলেন। এরপরে রসমালাইয়ের মিষ্টিটা আপনি একটা বক্সের মধ্যে দিবেন, এটাকে তো আপনি কাস্টমারকে প্লেটে করে দিয়ে আসবেন না, একটা বক্সে তাকে দিতে হবে। তো আপনি একটা বক্সে দিলেন, বক্সটার দাম আছে 10 টাকা। আচ্ছা, এরপরে আপনি এটাকে কস্টিপ দিয়ে পেঁচাবেন, সেইখানে আপনি 1 টাকা কাউন্ট করবেন। এরপরে আপনি কি করছেন, যখন মিষ্টিটা বানাচ্ছেন আপনার কিন্তু বিদ্যুৎ খরচ হচ্ছে, জ্বালানি খরচ হচ্ছে, তো বিদ্যুতের দাম আসবে 2 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কি, গ্যাস। আমার বেশ অনেকটা সময় কিন্তু চুলা জ্বলে থাকবে, তো গ্যাসের দাম আসতেছে 5 টাকা। ঠিক আছে। এরপরে আরেকটা জিনিসের কথা আমি বলিনি, কেন বলিনি সেটা বলছি, আমার খাবার সোডা। খাবার সোডা কিন্তু খুবই সামান্য পরিমাণে অ্যাড করতে হয়। এখন 10 টাকার খাবার সোডা দিয়ে আপনি মোটামুটি 50 থেকে 60 বার রসমালাই বলেন কিংবা অন্যান্য মিষ্টি বলেন বানাতে পারবেন। ঠিক আছে, তাহলে খাবার সোডার দামটা কিন্তু এখানে ধরতে হবে। তো খাবার সোডার দামটা আপনি কি ধরবেন, খাবার সোডার দামটা আপনি কি করেন, 0.5 পয়সা ধরেন। ঠিক আছে, ওই যে আগে আমাদের গুঁড়া দুধের 8.5 টাকা ছিল, আর এখানে 0.50 পয়সা, পুরোপুরি 1 টাকাও না। হ্যাঁ, এই দুইটা মিলে আপনার হচ্ছে 9 টাকা চলে আসলো। হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনি কি করতেছেন, হাঁড়ি পাতিল ব্যবহার করতেছেন। এখন হাঁড়ি পাতিল ডেফিনেটলি আপনি শুধুমাত্র যে একবার রসমালাই ব্যবহার করবেন, বানানোর জন্য ব্যবহার করবেন সেটা তো না। হাঁড়ি পাতিলটা আপনি কি করবেন, বারবার ব্যবহার করতেন। একটা হাঁড়ি পাতিল কিনে আপনি 2-3 বছর ইউজ করবেন নর্মালি। তো হাঁড়ি পাতিলের কস্টিং আপনি 1 টাকা ধরেন। তাহলে আমাদের কি কি আসতেছে, দুধ আসতেছে 210 টাকা। তারপরে আসতেছে হচ্ছে চিনি, আমাদের আসতেছে 54 টাকা। গুঁড়া দুধ আসতেছে 8.50 পয়সা। ভিনেগার আসতেছে 5.50 পয়সা, মানে 5.5 টাকা। বক্স আসতেছে 10 টাকা। কস্টেপ 1 টাকা। গ্যাস 5 টাকা। বিদ্যুৎ
2 টাকা, পানি 1 টাকা, ব্যাগ 1 টাকা। একটা ব্যাগের মধ্যে তো আমরা মিষ্টিটা ডেলিভারি দিব, শুধু বক্সটা তো হাতে করে আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিব না, কিংবা আমি ডেলিভারিতেও দিব না, একটা ব্যাগ দিতে হবে। তো ব্যাগের দাম আপনি 1 টাকা ধরেন, মানে পলিথিনের ব্যাগে যদি আপনি দেন। এরপর আছে খাবার সোডা 50 পয়সা, হাঁড়ি পাতিল 1 টাকা। তাহলে টোটাল আমার আসতেছে 1 কেজি রসমালাই বানানোর খরচ 299.82 টাকা। আপনি এটাকে কি করেন, 300 টাকায় ধরেন। তো আপনার 1 কেজি রসমালাই বানানোর খরচ হচ্ছে 300 টাকা। এবার এটাকে আপনি কত দামে সেল করবেন? নর্মালি আমাদের বিজনেস থেকে যদি আমরা প্রফিট করতে চাই, আমাদের মিনিমাম দ্বিগুণ দামে সেল করতে হবে, ঠিক আছে? মিনিমাম আমাদেরকে কি করতে হবে? দ্বিগুণ দামে সেল করতে হবে। 1 কেজি রসমালাই যদি আপনি কি করেন, 300 টাকা আপনার কস্টিং হয়, তাহলে 1 কেজি রসমালাই মিনিমাম আপনাকে 600 টাকা সেল করতে হবে। এখন ধরেন আমি যে এরিয়াতে আছি, আমার এরিয়াটা বুঝে আমাকে সেল করতে হবে। কিরকম? ধরেন আমি এখন গুলশান বনানীর মতো একটা এরিয়াতে থাকি। তা আমি এখানে যদি 1 কেজি রসমালাই 900 টাকা করে বিক্রি করি, আশেপাশে আমার খাওয়ার ক্লায়েন্ট কিন্তু আছে, বা আমার যে এরিয়াটাতে যাবে সেই এরিয়াটাতে কিন্তু একটু ভালো পশ ক্লায়েন্টরাই থাকে, যারা একটু এক্সপেন্সিভ জিনিস হলেও নিবে। জাস্ট আ মিনিট, পানিটা দেবে। আচ্ছা, তাহলে সেইখানে আমি কি করব, এটা 600 টাকা সেল করতে পারবো। কিন্তু ধরেন আমি এখন আছি একটা মফস্বলে, ঠিক আছে? তো যেখানে আসলে চাকরিজীবীও আছে, স্টুডেন্টরাও আছে, আবার হচ্ছে কি ব্যবসায়ীরাও আছে, মানে একটা মফস্বল, গ্রামও না শহরও না। তো সেখানে 600 টাকা কেজি আপনি বিক্রি করলে হয়তো খুব বেশি সেল হবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করেন, আপনার 1.5 গুণ দাম নির্ধারণ করতে, অর্থাৎ 1 কেজি রসমালাই আপনি 450 টাকা কেজি সেল করেন, ঠিক আছে? কিংবা 500 টাকা কেজি সেল করেন, জায়গা বুঝে দামটা নির্ধারণ করে তারপর সেল করেন। বাট আপনি যদি প্রফিট বের করতে চান, সাধারণত আপনাকে মিনিমাম দ্বিগুণ দামে সেল করতে হয়। আপু গ্যাস খরচ মাত্র 5 টাকা। আপু আপনার গ্যাস খরচ যদি আরো বেশি হয়, আপনি 10 টাকাও ধরে নিতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট কস্টিংটা বোঝানোর জন্য একটা রাউন্ড ফিগার ধরেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এইভাবে করে হচ্ছে যে কোনো মিষ্টির কস্টিংটা বের করতে হবে। ধরেন আপনি কি করছেন, এখন কালোজাম সেল করবেন। তো কালোজাম সেল করতে গিয়ে আপনি এটার কস্টিং কিভাবে বের করবেন? কালোজাম বানাতে যা যা ব্যবহার করেন সেইগুলো একটা খাতায় আগে নোট করেন, কতটুকু পরিমাণ ব্যবহার করেন তার পাশে লিখেন। তারপরে হচ্ছে এগুলার দাম কি আসে সেটা লিখেন, লিখে দেন হচ্ছে আপনি এগুলাকে যোগ করে তার দ্বিগুণ বা 1.5 গুণ দামে সেল করেন। এখন অনেকেই কনফিউজ হয়ে যান যে আপু এখানে মাওয়ার দাম কিভাবে ধরবো। তো আপনি মাওয়া ধরেন কিনে আনলে আপনার 1200 টাকা কেজি মাওয়া পড়ে, ঠিক আছে? তা আমি যদি কালোজাম সেল করতে চাই, আমাদের কালোজাম 1 কেজি কালোজাম বানাতে সাধারণত আমাদের দ্বিগুণ রেসিপি নিতে হয়, অর্থাৎ 120 গ্রাম ছানা নিতে হয়। আর আমাদের কি নিতে হয়, মাওয়া নিতে হয় দ্বিগুণ, অর্থাৎ 150 গ্রাম মাওয়া তখন আমাকে নিতে হবে 1 কেজি কালোজামের জন্য। ছানা যাবে 120 গ্রাম, মাওয়া যাবে 150 গ্রাম, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, আমি হিসেবটা বের করে ফেলবো যে আমার কি 1 কেজি মাওয়ার দাম 1200 টাকা হলে 150 গ্রাম মাওয়ার দাম কত। তাহলে এই যে আমার মাওয়ার দাম বেরিয়ে গেল। এইভাবে করে আমি হচ্ছে কি করব, আপু ইউরোতে কিভাবে করব? আপু আপনি ইউরোতে 1 কেজি দুধ কত ইউরোতে কিনেন, সেটার হিসেবে আপনি 3 কেজি দুধ কত ইউরোতে কিনেন সেটা হচ্ছে বের করবেন। টাকা ইউরো ওন, মানে আপনার প্রসেসটা হচ্ছে সেম। এখন যে দেশে থাকে সে হচ্ছে দেশের টাকায় করবে, যে কোরিয়াতে থাকে সে ওনে করবে, যে পোল্যান্ডে থাকে সে ইউরোতে করবে, যে আমেরিকায় থাকে সে ডলারে করবে, যে ভারতে থাকে সে রুপিতে করবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এইভাবে করে হচ্ছে আপনারা কি করবেন, মাওয়ার দামটা বের করে ফেলবেন। তো আমরা কি বলছিলাম যে 1 কেজি মাওয়া যদি আমি 1200 টাকা দিয়ে কিনি, সেই ক্ষেত্রে আমার 1 কেজি ছানার কালোজাম করতে মাওয়া লাগতেছে কতটুকু, 150 গ্রাম। তো আমার 150 গ্রাম মাওয়ার দাম আসতেছে কত টাকা, অলমোস্ট মানে 180 টাকার, হ্যাঁ 180 টাকা আসবে। তো এই যে আমার মাওয়ার দাম বেরিয়ে গেল। তো এইভাবে করে করে আপনি আগে
যে কোনো জিনিসের দাম যখন নির্ধারণ করবেন তখন হচ্ছে কি করবেন, আগে খাতার মধ্যে লিখবেন কি কি ব্যবহার করছেন, তারপর লিখবেন কতটুকু পরিমাণ ব্যবহার করছেন, তারপর তার পাশে দাম লিখবেন, তারপর হচ্ছে আপনি কত দামে সেল করবেন সেটা ঠিক করবেন। ঠিক আছে, এইখানে আরেকটা বিষয় বলি, অনেকে আমাকে মেসেজ করেন, আপু আমি হচ্ছে কালো জাম সেল করবো, আমাকে দামটা একটু বলে দেন। এই কাজটা কখনোই করবেন না, এই কাজটা কখনোই আমি করব না বা করতে পারবো না। কেন করতে পারবো না? আপনি দুধ কি দামে কিনেন আমি জানি না। আমার এমন স্টুডেন্ট আছে দুধ 110 টাকা করে লিটার কিনে, আবার এমন স্টুডেন্ট আছে 50 টাকা করে দুধ কিনে। আমি নিজেই যখন আমার গ্রাম থেকে ক্লাস নিতাম 50 টাকা করে দুধ কিনতাম, আবার যখন আমি কুমিল্লাতে দুধ কিনতাম 70 টাকা করে কিনতাম নর্মালি, আবার ঈদের আগে আগে যদি ক্লাস নিতাম তখন দেখা যেত 80 থেকে 90 টাকা করে দুধ কিনতে হতো। মাওয়া হচ্ছে দেখা যায় আমি যদি কুমিল্লা থেকে নিই আমার 1200 টাকা কেজি কিনতে হয়, কিন্তু আমাদের গাজীপুরে পরিচিত যে দোকান আছে সেখান থেকে নিলে আমি 1000 বা 1050 এরকম দামে পাই। ঠিক আছে, এরপরে চিনি আমি হচ্ছে যেহেতু আমি মিষ্টির ক্লাস নেই আমি পাইকারি দামে বস্তা ভরে কিনে নিয়ে আসি। তা আমার কস্টিং আর আপনার কস্টিং কিন্তু মিলবে না। আপনাকে আমি প্রসেস শেখাচ্ছি, আপনাকে কি করতে হবে, প্রসেসটা শিখে নিজের কাজটা একটু নিজে করতে হবে। ঠিক আছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ভাত কিভাবে মাখাবেন, তারপরে ভাত কিভাবে চাবাবেন, তারপর ভাতটা কিভাবে খাবেন। এবার সুন্দর মতো হাত ধুয়ে ভাতটা মাখাবেন, নিজে একটু কষ্ট করে চাবাবেন, নিজে একটু কষ্ট করে খাবেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাকে খাইয়ে দিতে পারবো না, খাওয়ার কাজটা আপনার। সেম ওয়েতে কি আমি সবকিছু আপনাকে ধরে ধরে বলে দিতে পারবো না, আমি আপনাকে প্রসেস বলে দিতে পারবো, আমি আপনাকে ইনস্ট্রাক্ট করতে পারবো, আমি আপনাকে গাইড করতে পারবো, বাট কিছু কাজ আপনাকেও করতে হবে। ঠিক আছে আপু, 30 সেন্টিমিটার হাঁড়িতে 1 কেজি মিষ্টি বানানো যাবে? হ্যাঁ আপু যাবে। 2 কেজি হাঁড়িতে 1 কেজি মিষ্টি বানানো যাবে মানে? আপু রসমালাইয়ের কালারটা গাঢ় হয় না, দুধি কালারের মতো, এখন কি করতে পারি কালারটা আরো গাঢ় করতে? আপু ক্যারামেলটাকে আরেকটু গাঢ় করে নেবেন। ঠিক আছে, ক্যারামেলটাকে আরেকটু গাঢ় করে তারপরে হচ্ছে বানাবেন। আপু ডালডা দিয়ে বানালে কত করে সেল করব? সেম ওয়েতে আপু আপনি একটু কি করবেন, ডালডা কতটুকু ব্যবহার করছেন, তারপরে মাওয়া কত গুঁড়া দুধ কতটুকু ব্যবহার করছেন, ময়দা কতটুকু ব্যবহার করছেন, এইগুলো হচ্ছে আপনি কি করবেন, খাতায় লিখবেন, লিখে তারপরে হচ্ছে দামটা বের করবেন, দাম বের করে দেন হচ্ছে আপনি দ্বিগুণ বা দেড়গুণ দামে এটাকে সেল করবেন। আপু মিষ্টি বানালে অনেক সময় মিষ্টি শিরাটা ভালোভাবে মিষ্টির মধ্যে যায় না। আপু এটার রিজন হচ্ছে ছানা, ছানা অনেক সময় শক্ত থাকলে এরকম হয়, ছানাতে পানি থাকলেও অনেক সময় এরকম হয়। ঠিক আছে, তো এবার আসি আমাদের মিষ্টি সেল করার ক্ষেত্রে কিছু কথা। যে কোনো ছানার মিষ্টি আপনারা যখন মিষ্টির দোকান থেকে কিনেন তারা কিন্তু আপনাকে কি করে না, সলিড 1 কেজি মিষ্টি দেয় না, তারা আপনাকে যেটা করে 750 থেকে 850 গ্রাম 750 থেকে 800 গ্রাম দেয় মিষ্টি, আর বাকি 200 থেকে 250 গ্রাম থাকে শিরা এবং মিষ্টির প্যাকেটের ওজন। একটা মিষ্টির প্যাকেটের ওজন যদি ধরেন যে 40 গ্রামও হয়, আপনার 2টা মিষ্টি কিন্তু নাই। ঠিক আছে, তো আমরা যখন বাসায় কাজ করবো আমরা এই ধরনের চোট্টামি না করে আমরা প্যাকেটের ওয়েটটা বাদ দিব, বাট মিষ্টির সাথে ডেফিনেটলি আমাকে শিরা দিতে হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে 800 গ্রাম দিব হচ্ছে মিষ্টি আর 200 গ্রাম দিব হচ্ছে কি আমরা শিরা। তো আমাদের যে রেসিপি আছে, যে কোনো মালাইয়ের রেসিপি, যে কোনো মালার মিষ্টির রেসিপির ক্ষেত্রে আমরা যদি কি করি, 3 কেজি দুধের কাজ করি, অর্ধেক দিয়ে আমরা ছানা করি, বাকি অর্ধেক দিয়ে আমরা মালাই করি, আমরা 1 কেজি মিষ্টি পেয়ে যাব। আর যেগুলো আপু আছে যেরকম কি বলে, কি কি মিষ্টি ছিল আমাদের, যেমন আমাদের কাঁচাগোল্লা এবং সন্দেশ, কাঁচাগোল্লা এবং সন্দেশ করতে কিন্তু আমাদের 4 থেকে 5 কেজি পরিমাণ কি লাগবে, সাধারণত 4 কেজিতেই হয়ে যায়, 4 কেজিতেই আমাদের 1 কেজি কাঁচাগোল্লা বা আমরা 1 কেজি সন্দেশ পেয়ে যাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আর কি ছিল, চমচম। চমচম হচ্ছে রেসিপির হ্যাঁ চমচম হচ্ছে রেসিপির 3 গুণ করলে আপনি কি করবেন, অর্থাৎ 450 গ্রাম ছানা নিলে আপনি হচ্ছে 1 কেজি চমচম পেয়ে যাবেন। তারপরে আমাদের কি ছিল, ছিল হচ্ছে কালোজাম। কালোজাম হচ্ছে রেসিপির দ্বিগুণ, অর্থাৎ 120 গ্রাম ছানা নিলে আপনি 1 কেজি কি করবেন, কালোজাম পেয়ে যাবেন। আপু ঘন্টায় গ্যাসের বিল কত ধরবো? এখন আপু আপনি সিলিন্ডার কত দিয়ে কিনেন, ঠিক আছে, কিংবা গ্যাস বিল কত দেন, তার উপর হচ্ছে আপনি আপনার গ্যাস বিলটা ধরবেন। যে আপনার যদি চুলা জ্বালানোর সময় 1 ঘন্টা আপনি চুলা জ্বালিয়ে রাখেন তাহলে কত ধরতে পারেন, কিংবা কালোজাম বানানোর সময় আপনি 40 মিনিট চুলা জ্বালাচ্ছেন তাহলে আপনি কত ধরতে পারেন। আপু 30 সেন্টিমিটারের হাঁড়িতে 2 কেজি মিষ্টি বানানো যাবে? হ্যাঁ যাবে। আপু 1.5 লিটার দুধে কত চামচ ভিনেগার আর পানি দিব? 1.5 লিটার দুধে আপু 2.5 টেবিল চামচ ভিনেগার আর হচ্ছে 5 টেবিল, সরি 2.5 না 3 টেবিল চামচ ভিনেগার আর হচ্ছে
6 টেবিল চামচ পানি দিবেন। 1 কেজি মিষ্টিতে কতটুকু ছানা লাগবে এটার তো আইডিয়া নাই আপু। এভারেজে 300 থেকে 350 গ্রাম এর পরিমাণ ছানা লাগে। আপু টক দই দিয়ে ছানা করলে খুব সুন্দর ছানা হয়, কিন্তু মিষ্টি ভালো হচ্ছে না, এই ছানাটা নরম হয়, চোট্টা মিটা গায়ে লাগছে। আচ্ছা আপু 1 কেজি মিষ্টি করতে কতটুকু ছানা লাগে এটা স্পেসিফিক্যালি বলা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এক একটা ছানার সাথে এক এক পরিমাণে জিনিস যায়। যেমন আপনি রসমালাই 1 কেজি করতে চাইলে আপনার ছানা কিন্তু লাগতেছে কত গ্রামের মতো, মোটামুটি 225 গ্রামের মতো ছানা লাগবে, ঠিক আছে। আবার আপনি কালো জাম 1 কেজি করতে চাইলে 120 গ্রাম ছানা লাগবে। সো এটা ডিপেন্ড করে আপনি কি মিষ্টি বানাচ্ছেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি একটা ভালো আইডিয়া দেই, সেটা হচ্ছে কি, আপনারা কখনোই এই কাজটা করবেন না। একদিন মিষ্টি বানিয়ে বিজনেসে নেমে পড়বেন না, 2 দিন মিষ্টি বানিয়ে বিজনেসে নেমে পড়বেন না। এখানে অনেকেই আছেন হচ্ছে এই কাজটা করেন, ঠিক আছে। তো তাদের জন্য বলছি 1 দিন বা 2 দিন মিষ্টি বানিয়ে বিজনেসে নামবেন না, হাতটাকে একটু পাকাপোক্ত করে তারপর হচ্ছে বিজনেসে নামেন। আর আপনাদের যে পরিমাণ রেসিপি দেওয়া আছে, আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন ফুল রেসিপি অনুযায়ী প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর একটু মেপে নেবেন আপনারা, ঠিক আছে। যখন আপনি ছানা বানাবেন 1 কেজি দুধ থেকে কতটুকু ছানা পান আপনি খাতায় লিখে রাখবেন, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনি 225 গ্রাম ছানার জন্য কতটুকু পরিমাণ দুধ নেবেন। এরপর আপনি ধরেন কি করছেন, মিষ্টি বানাচ্ছেন, আপনি হচ্ছে 75 গ্রাম মাওয়া দিয়ে 60 গ্রাম ছানা দিয়ে কালো জাম বানাচ্ছেন। পুরো কালো জামটা বানানোর পর শিরা ছাড়াই আপনি হচ্ছে কি করেন, একটু মিষ্টিটাকে মেপে নেন, দেখেন কত গ্রাম আসে, আপনি একটু খাতায় লিখে রাখেন যে আমি 60 গ্রাম ছানা দিয়ে বানালে আমি এতটুকু মিষ্টি পাচ্ছি, তাহলে আমি 1 কেজি মিষ্টি বানানোর ক্ষেত্রে কতটুকু পরিমাণ নিতে পারি। এইভাবে যখনই মানে ফুল রেসিপি অনুযায়ী যখনই আপনি কি করবেন, মিষ্টি বানাবেন, বানানোর পর সেটাকে মেপে নিবেন। মেপে নিলে আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনি কি কতটুকু পরিমাণে ছানা নিলে 1 কেজি মিষ্টি পেয়ে যাবেন। আপু অসুস্থতার জন্য একটা মিষ্টিও ট্রাই করতে পারেনি, ইনশাল্লাহ সুস্থ হলে ভিডিও দেখে রিভিউ অবশ্যই। ইরানি চমচম বানাইতে গেলে 1 কেজির জন্য কতটুকু ছানা লাগবে? আচ্ছা আপু, ইরানি চমচমটা আপনি যদি মালাই সহ সার্ভ করেন, আপনি মালাই সহ সার্ভ করলে আমি ক্লাসে বলে দিয়েছিলাম মালাই সহ ডেফিনেটলি আমরা সার্ভ করব, এবং সেই ক্ষেত্রে আমাদের যে রেসিপিটা দেওয়া আছে 200 গ্রাম ছানার, সেটাই কিন্তু আমাদের কি 1 কেজি ইরানি চমচমের মেজারমেন্ট, ঠিক আছে। সেটা আমাদের 1 কেজি ইরানি চমচমের মেজারমেন্ট। আপু কালো জামটা ডালডা দিয়ে বানাতে হয়, ডালডা না পেলে না আপু বাটার দিয়ে বানানো যাবে না, এটা খুলে যায়। আপু আমি লাইভ শুনতেছি আর 3 লিটার দুধের মাওয়া বানাচ্ছি। আপু লাস্ট 1.5 লিটার দুধের মাওয়া করলাম, প্যানের গাও ছাড়ছে, তারপর কোল্ড করে ফ্রিজারে রাখছি, যখন ব্লেন্ড করলাম তখন নরম হয়ে গিয়েছে। এটা আপনার মতো ঝুরঝুরে হবে কিভাবে? আচ্ছা আপু, এই ক্ষেত্রে আপনাদের অনেকেই এই জিনিসটা হচ্ছে হয়তো একটু গুলিয়ে ফেলছেন যে কখন চুলা থেকে নামাবেন। যখন প্যানের গা ছেড়ে দিবে, প্যানের গা ছেড়ে দেওয়ার পরে এটাকে আরো 4 থেকে 5 মিনিট আপনি একটু জাল করেন। জাল করে তারপরে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রাখেন, ফ্রিজে 48 ঘন্টা রাখবেন। রাখার পর মাওয়া আমি যেটা করি, ফ্রিজ থেকে বের করে জাস্ট মানে 5 মিনিটও আমি এটাকে রেস্ট দেই না। যদি আমি একদম ঠান্ডা অবস্থায় কাটতে পারি কাটি, আর তা না হলে সর্বোচ্চ 5 মিনিট জাস্ট কেটে নিতে পারি, এরকম জাস্ট একটু বরফটা ছাড়ে, ঠান্ডা ভাবটা একটু ছাড়ে, ঠান্ডা অবস্থাতে আমি এটাকে কেটে নেই, ঠান্ডা অবস্থাতে এটাকে আমি ব্লেন্ড করি, তাহলে আমার মাওয়াটা ঝুরঝুরে হয়। আর ইউজ করার টাইমে আমি অলওয়েজ এটাকে রুম টেম্পারেচারে রেখে ব্লেন্ড করি, ইউজ করি। আচ্ছা আপু আমার কমেন্টে একটু পড়েন। আফসানা মীরা আপু, আপু দাঁড়ান আপনার কমেন্টটা আসে নাই, মানে আপু হয় কি লাইভের মধ্যে সামনে সবসময় 5টা-7টা কমেন্ট থাকে, সো তার উপরে কমেন্টটা চলে গেলে আসলে আপু আমি অ্যান্সার করতে পারি না। আবার একটু কষ্ট করে কমেন্টটা করেন, কমেন্ট নাই আপনার 5-7টা কমেন্টের মধ্যে। আচ্ছা আরেকটা বিষয় অনেকে জানতে চাচ্ছিলেন, কমলাভোগ মিষ্টি শিরা আপু অন্য কোনো মিষ্টিতে ব্যবহার করতে পারবেন না, কমলাভোগে ব্যবহার করতে হবে, কারণ এখানে মালটার রস থাকে। আচ্ছা আরেকটা বিষয়, আমার ফটোগ্রাফি নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে আপু ফটোগ্রাফি কিভাবে করেন। আমি ফটোগ্রাফি আপু যেটা করি, আপনি আমার রিসেন্ট ফটোগ্রাফিগুলো দেখলে দেখবেন যে সেখানে আমি জাস্ট ফটোগ্রাফির জন্য মিষ্টিটাকে কোনো রকম কোনো ডেকোরেশন করি না, মাটির পাতিল নেই বা মাটির পাত্র নেই, নিয়ে তার মধ্যে মিষ্টি দেই, মিষ্টি নিয়ে তারপর সরাসরি আমি মিষ্টির ছবি তুলি অথবা উপরে কিছুটা মাওয়া দিয়ে দেই। আর ছবিটা সবসময় রোদের মধ্যে নিয়ে তুলবেন, ঠিক আছে। সকালবেলার যে একটা রোদ থাকে না 8টা থেকে 10টার মধ্যে, ওই রোদের মধ্যে নিয়ে ছবি তুলবেন, আপনার ছবি হচ্ছে সুন্দর আসবে। বাট আনফরচুনেটলি এই যে